সাংবাদিক আজকে মত বিনিময় সভায় উপস্থিত জামাত ইসলামী উপজেলা শিক্ষক সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব, ডক্টর কাফরুল আহাদ, অন্যান্য নেতৃবৃন্দ, সভানেতৃবৃন্দ এবং সমস্ত সাংবাদিক বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আজকে দেশের একটি প্রেক্ষাপটে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি মত বিনিময় করার জন্য। আমরা জানি সাংবাদিকরা জাতির দর্পণ, জাতির বিবেক। আপনাদের দর্পণেই জাতির যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো উঠে আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো সংশোধনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের উন্নয়ন অগ্রগতিপূর্ণ ভূমিকা হবে। আজকে মূলত এই প্রোগ্রামটা আমাদের রুটিন ওয়ার্কের অংশ হিসেবে আমরা বছরখানেক আগে প্রায় আপনাদের সাথে একবার এই প্রেসক্লাবে বসেছিলাম। তখন আমরা মুনাদিতে জামাত ইসলামী 5ই আগস্ট পরবর্তী আমাদের চিন্তা ভাবনা এবং এই গোলামী বাংলাদেশকে নিয়ে আমাদের কর্মসূচি কাজ সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সঙ্গে আমরা মত করেছিলাম। আমরা জানি যে আমরা 17 বছর একটি দুঃশাসন বাহিনী এসেছি, যে সময়টাতে না ছিল আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার অধিকার, না ছিল আমাদের সাংবাদিক কর্মীদের যথার্থ মানের রিপোর্ট তৈরি করে জাতির দর্পণ হিসেবে ভূমিকা রাখার শিক্ষা করার। দেশের শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, সকল ধরনের সকল পেশার মানুষেরাই এই সরকারের দুঃশাসনের নিষ্পেষণের শিকার ছিল। জাতির প্রতিনিয়ত অপেক্ষায় থাকত গুম হওয়া মানুষেরা কখন ফেরত আসবে। গুম, খুন, ধর্ষণ এগুলো ছিল এই দেশের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা যেন এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ঘুম থেকে জেগেই যদি এগুলো না দেখতাম তাহলে মনে হতো দেশের কি নিরাপত্তা অবস্থা করতে আমরা চলে আসছিলাম। এই দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজ একটি যুগান্তকারী লড়াই করে দেশকে মুক্ত স্বাধীন করেছে। আমরা এই জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা এখানে জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেজন্য দোয়া করি। এই 17 বছরের দুঃশাসনের পরে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশকে এখন আমরা সবাই মিলে গড়ার দায়িত্ব এসেছে আমাদের। সকল দল, ধর্ম, বর্ণ, সব শ্রেণীর মানুষেরা মিলে এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নেব, সুন্দরভাবে তৈরি করব। সেজন্য দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমরা অপেক্ষমান। আমরা আশা করি সরকার যেই ডেডলাইন দিয়েছে নির্বাচনের, এই সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন সূচনা করতে পারবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে এই আসনে নির্বাচনী কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনের কাজ শুধুমাত্র মানুষের কাছে ভোট চাওয়া নয়, মানুষের দুঃখ কষ্ট, মানুষের বেদনা, মানুষের অপ্রাপ্তি কোথায় এবং এলাকার উন্নয়নের জন্য জনস্বার্থে যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে ভূমিকা রাখা, এটি আমাদের কাজ। নির্বাচনে বিজয়ী হলে পরে এই কাজগুলো করতে হবে। আমরা বিশ্বাস করি যদি জনগণ আমাদেরকে সেই পরিমাণ মূল্যায়ন না করে, তাহলে নির্বাচনে কেউ যদি পরাজয় বরণ করে তাকেও দেশের জন্য এই কাজগুলো অব্যাহতভাবেই করে দিতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের সংগঠনের প্রার্থিতা চাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন দল যাকে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রেও আমাদের দলের ভিতরেও যেমন পদ পদবি চাওয়ার কোনো সুযোগ নেই, তেমনিভাবে
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও আমাদের ইউনিয়নের মেম্বার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত কোনো স্তরেই আমাদের কারোর কোনো পদ পদবি চাওয়ার সুযোগ নেই। দল যেখানে যেভাবে যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব নিয়েই আমরা সেখানে কাজ করি। বাবুগঞ্জের এবং মুলাদিতে আমাদের সংগঠন আমাকে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে। সেই হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে আমি মুলাদি এবং বাবুগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সকল জায়গায় সকল মানুষের সাথে যাওয়ার, তাদের দুঃখ কষ্ট বোঝার, দেখা একটা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। একেবারে সেই বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুরের গ্রাম, শরীরপুরের পশ্চিম অঞ্চল, আমানত বাজার, তারও আরও পশ্চিমে, এরপরে চরকালেখার বিভিন্ন এলাকা, কাসুয়ার বিভিন্ন এলাকা, নাজিরপুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, খাদিরচর, মুলাদি ইউনিয়নের নদীর ওপারের অংশ কুতুবপুর সহ মুলাদি পৌরসভার সকল এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা মানুষের পাশে ছুটি বেরিয়েছি। এই সমস্ত এলাকাগুলোতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো। বিশেষ করে আমি যখন চর সাহেবরামপুরে গিয়েছি তখন আমি আশ্চর্য হয়ে গেছি, এই এলাকার মানুষ কোথায় যায়, মুলাদি যায় না কালকিনি যায় না ঢাকা যায়, তারা চলাফেরা করে কি মাটির রাস্তা পর্যন্ত সেখানে বিশাল বিশাল বাঁশের সাঁকো। আমি নিজেই তো ভয় পেয়ে গেলাম, একটা সাঁকোর কাছে যখন নিজে দাঁড় করে পার হইতে হবে, আমি তো ভয় পেয়ে গেলাম যে কেমনে পারবো। পরে আমাদের ভাইরা সেখানে ট্রলারের ব্যবস্থা করলেন, সেই ট্রলারের মাধ্যমে আমরা পার হইলাম। অত বড় সাঁকোতে ওঠার মতো সাহস করতে পারবো। এইসব জায়গায় জনপদে আমাদের জনগণ বসবাস করতেছে খুবই কষ্টের মধ্যে, তাদের যাতায়াতের জন্য খুবই দুরবস্থা। চতুর্দিকে নদী ভাঙন, নাজিরপুরের ঘোষের চর একটা কেন্দ্র আছে দাখিল মাদ্রাসা, সেই কেন্দ্রটা এখনই যদি কোনো উদ্যোগ করে নেওয়া না হয় তাহলে পরে এই মুহূর্তেই হয়তো সেখানে কেন্দ্রটা বাতিল করতে হবে, নদীগর্ভে হয়তো চলে যাবে। যে সামনের ভাঙনের সিজন আসছে, আমরা তো জানি যে বর্ষাকাল যাওয়ার পরপরই নদী ভাঙনটা শুরু হয়। কার্যকরী ব্যবস্থা এখন না গেলে সেই জায়গাটা কিন্তু সেই জায়গায় সেই প্রতিষ্ঠানে কেন্দ্র রাখা যাবে বলে আমাদের সমাজ। এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তাঘাটের দুরবস্থা, মানুষের যাতায়াতের সমস্যা দূর হলে পরেই এলাকার উন্নয়ন অগ্রগতি অনেক সহজ। যত দ্রুত মানুষ সময়কে কাজে লাগাইতে পারে তত মানুষ সময়ের মূল্যায়ন করতে পারে। আমরা মুলাদিতে দেখলাম যে মুলাদিতে একটি হসপিটাল আছে, এটি যেন নিজেই রুগ্ন, এখানে ডাক্তার নেই, এখানে ভবন নেই, এখানে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম নেই, এখানে ওষুধপত্রের সংকট থাকে। আমি গাছুয়ায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স একটা গেলাম, তালা এমনভাবে মারা মনে হয় না যে 2 বছরই তালাটা করছে, বিল্ডিংয়ের শাওলা ধরে গেছে হসপিটাল। আমি সেখানে বসে সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে পরামর্শ দিলেন আপনি মুলাদি হসপিটালের টিএইচের সাথে কথা বলেন। টিএইচের সাথে কথা বললাম, তিনি বললেন আমার এখানেই তো লোক নাই, আমি ওইখানে লোক পাঠাবো। এরকম আমাদের যে স্বাস্থ্য সেবাটা দোতলা একটা বিল্ডিং সেখানে তৈরি করা আছে, কিন্তু সেবা দেওয়ার মতো কোনো ধরনের কোনো বিষয় সেখানে নেই। এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখলাম আমরা, এই যে কুতুবপুরে একটা হাই স্কুল দেখলাম যে বিশাল লম্বা একটা টিনের ঘর, আমরা গেলাম লাইব্রেরিতে আমাদের বসানোর মতো ব্যবস্থা নেই, কিন্তু এখন সেখানে একটা ভবনের কাজ শুরু হয়েছে। আলিমাবাদ মাদ্রাসা, ঘোষেরচর মাদ্রাসা, চর সাহেবরামপুর মাদ্রাসা সহ বিভিন্ন স্কুলে আমরা দেখলাম যে গাছুয়ার যে পরীক্ষা স্কুল বলে, শতবর্ষের একটা স্কুল, সেই স্কুলের ছাদ ভেঙে ভেঙে পড়তেছে ছাত্রছাত্রীদের মাথার উপরে। এ ধরনের জায়গায় কোনো উন্নয়ন নেই। আমরা অবশ্য উন্নয়নের জোয়ার শুনে আসছিলাম এবং এই মুলাদিত দীর্ঘদিন পর্যন্ত দুর্দণ্ড প্রতাপের সাথে একটি দল শাসন করেছে, আমরা তো ভেবেছিলাম এই সমস্যাগুলো এখানে নাই, কিন্তু দেখলাম যে বিভিন্ন জায়গায় এই ভবন সংকট, তারপরে যাতায়াত সংকট, প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক সংকট, নানামুখী সমস্যার মধ্য দিয়ে আমাদের এই মুলাদির শিক্ষা ব্যবস্থা চলছে। বাজারঘাট, রাস্তাঘাটের উন্নয়নের বিষয়গুলো আছে, নদী ভাঙনের বিষয়ে বললাম। তো
তো আমরা এগুলো নিয়ে কাজ করেছি, এগুলো শুধু আমরা দেখিনি, আমরা এগুলো নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা ঘোষণাচলের এই কেন্দ্রটা দেখার জন্য ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন এবং তিনি বলছেন যে এটা দ্রুত ওইখানটার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি ইউনো সাহেবও যোগাযোগ করেছেন। এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা শিক্ষা প্রকৌশলের সাথে যোগাযোগ করেছি, সেখানে তারা বলেছেন যে একটা তালিকা তারা তৈরি করেছেন যে সমস্ত প্রতিষ্ঠানে একদমই ভবন নেই, সেই প্রতিষ্ঠানগুলোর তালিকা আমরা আলাদাভাবে দিয়েছি। যেখানে একতলা ভবন করা হয়েছে, উপরের তালাগুলো করা হয়নি, সেগুলোর ব্যাপারে তারা একটা তালিকা তৈরি করেছেন। সেই তালিকা আমরা দেখার চেষ্টা করেছি বা আরও দেখব। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয়ে ওনারা যোগাযোগ রাখছেন। এভাবে রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা যদি এলজিইডির সাথে একাধিকবার যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকারের বাজেট আসতে পরেই এই রাস্তাগুলোর কাজ তারপর যেগুলো এলজিইডির সাথে সম্পৃক্ত সেগুলো করবেন। আমরা জেলা পরিষদের বর্তমান যিনি প্রশাসক আছেন, আমাদের ডেপুটি কমিশনার সাহেব আছেন, তার সাথে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। তাদের মাধ্যমে যে রাস্তাঘাট পর্যন্ত আমরা এর পিছনে লেগে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই নদীভাঙ্গুড়ি এলাকাগুলোতে সার্ভে শুরু হয়েছে। আপনারা দেখবেন স্পিড বোট দিয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকেরা প্রতিদিনই প্রায় আসতেছেন। তারা একটা সার্ভে করে কোথায় কতটুকু নদী ভাঙ্গনের অবস্থা হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য কী ধরনের ভূমিকা রাখার দরকার সেটা তারা একটা পেপার তৈরি করে তারপরে তারা মন্ত্রণালয় যোগাযোগ করবে। অলরেডি অনেক আগেই বাবুগঞ্জের তো তারা করেছেন 26 কিলোমিটার বাবুগঞ্জের নদী, বাবুগঞ্জ থেকে আরম্ভ করে একদম উজিরপুরের চতলবাড়ি পর্যন্ত এখানে 26 কিলোমিটার নদী ভাঙ্গন তারা চিহ্নিত করেছেন এবং 2100 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছে। আমরাও যোগাযোগ রাখছি, সহযোগিতা করছি সমস্ত ক্ষেত্রে। আমি রাস্তাঘাটের উন্নয়নের জন্য ঢাকায় এলজিইডি অফিসেও গিয়েছিলাম, সেখানেও কথা বলেছি। আমরা এভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি। হসপিটালের জন্য সিভিল সার্জনের কাছে এবং ডাক্তারের দেওয়ার জন্য তারা বলছে যে কতজন ডাক্তার প্রয়োজন। সামনে যে বিসিএস আসছে, এই বিসিএস আসার পরে আমরা এখানে ইঞ্জিন দিয়ে রাখবো এবং এখানে ডাক্তার দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো তারা দেখবেন। এভাবে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং জনগণের সমস্যা সমাধানের জন্য আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি। আর আমরা আশা করি যে সামনে যে নির্বাচন আসছে, জনগণের মধ্যে যে সাড়া আমরা লক্ষ্য করছি, এই সাড়া মধ্য দিয়ে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা এই এলাকার উন্নয়নের জন্য এই যে বিষয়গুলো আমরা দেখলাম, আমার মনে হয় যে আমি যে সমস্ত এলাকায় গিয়েছি, এই এলাকায় যারা নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন অথবা নির্বাচন করবেন, আমার মনে হয় অনেক ক্ষেত্রে ওইসব এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সাহেবরাও ওইসব এলাকার ওই প্রত্যন্ত অঞ্চলে গেছেন কিনা আমার সন্দেহ আছে। জানি না, তবে আমার সন্দেহ হয়। কিন্তু আমি এলাকার লোকজনের কাছে আলোচনা করে যা দেখেছি যে কোনো এমপি প্রার্থী অথবা যারা নির্বাচিত ছিলেন কেউ কখনো এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলিতে মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য কখনোই যায়। আমরা এই যাওয়া শুধু নির্বাচনের জন্য না, এটি আমরা আমাদের দায়িত্ব মনে করি। এই নির্বাচনে আমাকে সিদ্দিকার এখন তিনি প্রশ্ন করেছিল যে নির্বাচনে আপনাকে মনোনয়ন দিয়েছে, আপনি আপনার কাছে কেমন লাগছে? আমি বলছি যে এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্বকে ভয় পাই। কারণ এই দায়িত্বের জন্য জনগণের কাছেও জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। আমরা সেই অনুভূতি নিয়েই কাজ করি। সুতরাং নির্বাচনের জন্যই নয়, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, মানুষের জন্য। সেই হেতু আমরা এই যে মানুষের দুঃখ কষ্টগুলো দেখলাম, এই বিষয়গুলোতে আমরা ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধা অনুযায়ী আমরা সবসময় ভূমিকা রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই। আপনাদের লেখনীর মাধ্যমে এই গ্রামীণ জনপদের এই বিষয়গুলো যদি তুলে নিয়ে আসেন, তাহলে আমাদের এই মুরাদি মানুষের যাতায়াত, যোগাযোগ এবং স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সহ এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা আশা করব এই এলাকার উন্নয়নের জন্য যে কোনো বিষয়, যে কোনো পজিটিভ কাজে আমরা আপনাদের সহযোগিতা পাবো। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদের দ্বারা যদি কোনো ক্ষতিকর দিক দেখেন আপনারা, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব সেটি যদি আপনারা
দরদ ভরা মন নিয়ে আমাদেরকে ধরিয়ে দেন, তাহলে আমরা সংশোধন হতে পারব। আর যেসব সমস্যা আমাদের চোখে এখনো আসেনি, সেই সমস্যাগুলো যদি আপনাদের কারো জানা থাকে, আপনাদের নলেজে আসে, সেগুলো যদি আমাদেরকে একটু ইনফর্ম করেন, আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরেন, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা সেক্ষেত্রেও জানাতে পারব। আপনারা জানেন যে আমরা মুরাদি এই ব্রিজগঞ্জ সেতুর জন্য 2025 সালের শুরুতে যখন আমাদের আমির জামাত একটা শফিকুর রহমান বরিশালে এসেছিলেন, 21শে জানুয়ারি আমাদের সম্মেলন ছিল, সেই সম্মেলনে আমরা দাবি উত্থাপন করেছি। এই সেতুটা গত সরকারের আমলেই পাশ হওয়া ছিল। আমরা জানতাম 28 সালের মধ্যে এর কাজ শেষ করতে হবে, এবং এই উপজেলারই একজন সচিব ছিলেন, তিনি ছিলেন এটার প্রজেক্ট ডিরেক্টর। পরবর্তীতে প্রজেক্টটা বাতিল হয়েছে। আবার এখানে যখন বীরগঞ্জে আমাদের নৌ পরিবহন উপদেষ্টা এবং সাহেব এবং ফজল কবির সাহেব, যিনি সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন, ওনারা যখন আসছেন, আমরা একমাত্র সংগঠন জামাত ইসলামী যারা সেদিনকার ওখানে হাজির থেকে তাদের কাছে এই জায়গার সেতুর যৌক্তিকতা তুলে ধরেছিলাম, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে দিয়েছেন এখানে সেতুর কার্যক্রম তারা শুরু করবে। আমরা নির্ধারণের সেতুর ব্যাপারে কথা বলেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের আমির জামাত সহ আমাদের নেতৃবৃন্দের কাছে এলাকার আমরা একটা প্রোফাইল তুলে দেবো ইনশাআল্লাহ, যে আমাদের কোথায় কোথায় সেতুর প্রয়োজন আছে। অনেকগুলো আয়রন ব্রিজ আছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ, বাচ্চারা স্কুলে যায়, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এগুলোর ব্যাপারেও আমরা কাজ করছি। তো আমরা আপনাদের দোয়া, সহযোগিতা, সহমর্মিতা এবং আপনাদের সমালোচনা, মানে সমালোচনা হবে আমাদের সংশোধনের জন্য, যদি আমরা নতুন বিচ্ছুতি করি, সেটা প্রত্যাশা করে রেখে আজকে এই সময় আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।